বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে তোমাদের সবাইকে মোল্লা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ আবুল হাসিব সরকার বাবুল, প্রভাষক, রসায়ন বিভাগ, মোল্লা ডিগ্রি কলেজ, ময়মনসিংহ। আজকে যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব তা হল শ্রেণী দ্বাদশ বিষয় রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় কত দ্বিতীয় বর্ষ অধ্যায় কত অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পদার্থ কাকে বলে, তার নির্দিষ্ট আকার আয়তন আছে এবং বল প্রয়োগকে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। এবং পদার্থের কয়টি অবস্থা আছে আমরা তা জানি না? অবশ্যই আমরা জানি। কি জানি? পদার্থের কয়টি অবস্থা আছে? কঠিন, তরল, বায়বীয়। আরেকটি অবস্থা আছে পদার্থ, এটাকে প্লাজমা অবস্থা বলে। আমরা এই চারটি অবস্থা পদার্থে আমরা জানি। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, আকার আয়তন আছে, এই কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আর তরল পদার্থের বৈশিষ্ট্য কি তোমরা জানো? তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকার নাই। আর গ্যাসীয় পদার্থে কি আছে? নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার আয়তন কোনো কিছু। তোমরা কি গ্যাসের বৈশিষ্ট্য সমূহ জানো? তাহলে কি কি জানো বলতে পারবে? এই যে বায়বীয় বা গ্যাসীয় পদার্থগুলো আছে, এই গ্যাসীয় পদার্থগুলো কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আরো কিছু এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুবই কম থাকে, এদের গতি শক্তি কি থাকে? বেশি থাকে। আর নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের ভিত্তিতে গ্যাস সমূহ কয় ভাগে ভাগ করা যায় তোমরা জানো? নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপের ভিত্তিতে গ্যাস সমূহ কয় ভাগে ভাগ করা যায়? আর থ্যাংক ইউ। গ্যাস সমূহ দুভাগে ভাগ করা যায়। কি কি? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। সবাই খাতায় লেখো, আজকে আলোচনার বিষয় হলো কি? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস হলো আদর্শ গ্যাস হলো বাস্তব গ্যাস। বাস্তব অর্থাৎ আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাস, আর রিয়েল গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস। এখন প্রথমে আমাদের জানতে হবে আদর্শ গ্যাস কি। গ্যাসের সূত্রের উপর ভিত্তি করে আমরা আদর্শ গ্যাসের সূত্র, যেসব গ্যাস সমূহ বয়েল, চার্জ এগুলি সূত্র সমূহ মানে চলে, অর্থাৎ যেসব গ্যাস সমূহ গ্যাসীয় সূত্র সমূহ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। অথবা যেসব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মানে চলে, অর্থাৎ পিভিটি, পিভি ইকুয়াল টু, আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ জানি, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, তাদেরকে আমরা কি বলি? আদর্শ গ্যাস বলে। এখন বাস্তব গ্যাস কি? যে সকল গ্যাস আদর্শ গ্যাসের আচরণ অর্থাৎ সূত্র সমূহ মেনে চলে না, অর্থাৎ যে সকল গ্যাস আদর্শ গ্যাসের সূত্র সমূহ মেনে চলে না, বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, এভোগাড্রোর সূত্র বলো, গ্রাহামের পেপন সূত্র বলো, যেসব গ্যাস সমূহ এই সূত্র সমূহ মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। অর্থাৎ আসলে বাস্তবে যেসব গ্যাস পাওয়া যায় তাকে বলা হয় কি? বাস্তব গ্যাস। তোমরা জানো বাস্তবে আমরা কি পাই? অক্সিজেন গ্যাস পাই, কার্বন ডাই অক্সাইড পাই, নাইট্রোজেন পাই, হিলিয়াম পাই, আর্গন পাই, ক্রিপ্টন পাই, রেডন পাই, জেরন পাই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, অর্থাৎ যে গ্যাস সমূহ আমরা বাস্তবে পাই তা হলো কি? বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস অর্থাৎ যে সকল গ্যাস বয়েল ও চার্লস এভোগাড্রোর সূত্র মাইনে চলে, অর্থাৎ গ্যাসের সূত্র সমূহ মাইনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে আদর্শ গ্যাস কিন্তু আমরা কি পাই না। তাহলে আমরা প্রথমে
প্রথমে কি করলাম, আদর্শ গ্যাস কি বাস্তব গ্যাস কি তা আমরা সংজ্ঞা জানতে পারলাম। এবং তোমাদের সময় অনেক সময় প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে, আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, গ্যাস কি। এখন আমরা জানবো এই বাস্তব গ্যাস সমূহ, এই বাস্তব গ্যাস সমূহকে নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। তাদের মধ্যে বিজ্ঞানী রেনু, এন্ড্রুস, বিশেষ করে বিজ্ঞানী আমাকা কি করছেন, এই আদর্শ গ্যাস সমূহকে চাপের উপর নির্ভর করে না, এর চাপের উপর নির্ভর করে না, এটি প্রমাণের জন্য তিনি কি করতেন, বয়েলের সূত্রকে ভিত্তি হিসেবে ধরে তিনি পিভি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ বয়েলের সূত্র আমরা কি জানি, পি প্রপোর্শনাল 1/v। বয়েলের সূত্রটা কি আমরা বয়েলের সূত্র কি জানি, আমরা বয়েলের সূত্র কি জানি, পি প্রপোর্শনাল 1/v। অর্থাৎ আমরা যদি এটা পিভি ইকুয়াল টু বা ধ্রুবক কনস্ট্যান্ট, কে বা ধ্রুবক বা স্ট্যান্ডার্ড, এটার জন্য তিনি কি করেছেন, নির্দিষ্ট তাপমাত্রা বিভিন্ন চাপ প্রয়োগ করেছেন। বিভিন্ন চাপে তিনি এক্স অক্ষ বরাবর চাপ এভাবে দিয়েছে, কি এক্স অক্ষ বরাবর কি দিলেন চাপ দিয়েছে, এবং ওয়াই অক্ষ বরাবর পিভি, অর্থাৎ চাপ বনাম পি। যেমন চাপ 0, 100, 1 এম্পিয়ার, 200, 300, 400 এভাবে তিনি কি লিখলেন, অ্যাটমসফিয়ার, অর্থাৎ চাপের একক হলো অর্থাৎ অ্যাটমসফিয়ার। আর আয়তন এভাবে লিখছে 0 থেকে মনে করো 0.5, 1, 1.0, 1.5, 2 এভাবে তিনি কি করছেন, চাপের বিপরীতে, চাপ মানে কি প্রেসার, প্রেসার মানে চাপ, চাপ বা প্রেসারের বিপরীতে পিভি একটি লেখচিত্র অঙ্কন করছে। আর কিভাবে নির্দিষ্ট তাপমাত্রা বিভিন্ন চাপ, এই যে দেখা চাপ কি ভিন্ন ভিন্ন চাপ 100 হেক্টোস্ফিয়ার, 200 হেক্টোস্ফিয়ার, 300 হেক্টোস্ফিয়ার, 400 হেক্টোস্ফিয়ার, এভাবে ভিন্ন ভিন্ন চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা রাখা। তিনি দেখেন যে কিছু সংখ্যক গ্যাস, তিনি দেখেন যে যখন পিভি কিছু সংখ্যক বয়েলের সূত্রে কিছু সংখ্যক গ্যাস পি অক্ষের সমান করা পিভি লেখচিত্র অঙ্কন করলে কিছু অক্ষ আছে পিভি রেখা সমান্তরাল, অর্থাৎ অর্থাৎ পিভি বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল। তিনি এই ধরনের রেখাকে বলা নাম দিচ্ছেন কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে তিনি এই ধরনের রেখা পান যে পি অক্ষের, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল রেখাটি পান। এবং কিছু সংখ্যক রেখা পান দেখা যায় এভাবে, প্রথম নিচের দিকে যায়, আবার প্রথম উপরের দিকে যায়, নিচের দিকে আবার কি যায় উপরের দিকে যায়। কিছু সংখ্যক রেখা আছে সরাসরি কি উপরের দিকে যায়, সরাসরি কি যায় উপর দিকে যায়। এভাবে এই কাজটা কে করছেন, বিজ্ঞানী আমাকা। এই নাম অনুসারে এই রেখাগুলোকে বলা হয় আমাকা বক্ররেখা। এই রেখাগুলোকে বলা হয় আমাকা বক্ররেখা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমাকা বক্ররেখা কি? আমাকা বক্ররেখা বিজ্ঞানী আমাকা চাপ বনাম পিভি যে লেখচিত্র অঙ্কন করেন, যে বক্ররেখা পান তাকে আমাকা বক্ররেখা বলা হয়। বিজ্ঞানী আমাকা, এখানে দেখো কয় ধরনের রেখা আছে, এখানে 3 ধরনের রেখা আছে। তোমাদের কাছে অনেক সময় প্রশ্ন আছে বিজ্ঞানী আমাকা কয় ধরনের রেখা পান, তাহলে বিজ্ঞানী আমাকা এখানে 3 ধরনের রেখা পান। প্রথম রেখাটি কি, আদর্শ গ্যাস সমূহ, যে গ্যাস সমূহ অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক অর্থাৎ মাস এটা কি এক্স অক্ষের বরাবর, অর্থাৎ পি অক্ষের বরাবর রেখাটি হয়, এই যে সরল রেখা আমরা। তারপর
তারপরে কিছু সংখ্যক রেখা আছে যে আদর্শ রেখা থেকে কি বিষ দিয়ে গিয়ে আবার ক্রমান্বয়ে কি উপরের দিকে চলে যায়। আবার কিছু সংখ্যক রেখা আছে আর এরা সরাসরি আদর্শ গ্যাসের রেখা থেকে সরাসরি উপরে চলে যায়। এই তিন ধরনের রেখা তিনি পান। কয় ধরনের রেখা পান? তিন ধরনের রেখা পান। এখানে একটি বিষয়, তিন ধরনের রেখা পান। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলো কি ইয়ামাগা বক্ররেখা কি, ইয়ামাগা কয় ধরনের রেখা পান? এবং তোমাদের অনেক সময় প্রশ্ন আছে ইয়ামাগা বিজ্ঞানী ইয়ামাগা কোন সূত্র নিয়ে তিনি কাজ করেছিলেন? তিনি কোন সূত্র নিয়ে কাজ করেছিলেন? বয়লের সূত্র নিয়ে কাজ করে। এখন তার সহযোগিতা ছিল এন্ড্রুস, রেনো, এই ধরনের বিজ্ঞানীরাও এই নিয়ে তিনি কাজ করেছেন। এখন তোমাদের কাছে আরেকটি প্রশ্ন কি হইল, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV জ্ঞান আর জ্ঞান আর। এখন আমরা যদি Z PV/N R, আমরা যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখানে Z হলো সংকোচনশীল গুণাঙ্ক, সংকোচনশীলতা গুণাঙ্ক। Z হলো সংকোচনশীলতা গুণাঙ্ক। অর্থাৎ এখন যদি আমরা টির মান যদি 1 অ্যাটম এবং চাপ যদি 22.4 লিটার, আমরা জানি কি নির্দিষ্ট তাপমাত্রা তবে যে কোনো গ্যাসের আয়তন কি 22.4 লিটার তাপমাত্রা, এবং মোল 1 আর যদি 0.0821 273 সামনে না, তাহলে Z এর মান দেখবা 1 আছে। অর্থাৎ আমরা এখানে আরেকটা কি জিনিস পাই, Z PV/N R আমরা কি Z সমান কি পাই? P nRT। যখন আদর্শ রেখা হয় তখন Z এর মান হয় Z সমান আদর্শ রেখার ক্ষেত্রে, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে Z সমান কি? Z সমান হলো 1 অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সংকোচনশীলতা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা হলো Z1, অর্থাৎ Z সমান হলো 1। এখন যদি আমরা যাই বাস্তব গ্যাস সমূহ, এখন আদর্শ গ্যাস যেসব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, আদর্শ গ্যাস অনুসরণ করে না, সূত্র মেনে চলে না, গ্যাসের সূত্র সমূহ মনে চলে না, তাদেরকে কি বলা হয়? বাস্তব গ্যাস। তাহলে এই যে দেখো এখানে যে রেখাগুলো আছে, এখানে আমাদের যদি রেখাগুলো দিই, যেমন একটা গ্যাসের নাম ধরে এটা কার্বন ডাই অক্সাইড, এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, আমরা যদি এই ধরনের গ্যাসের নাম দিই তাহলে কি এই গ্যাসগুলো কি বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসের রেখা সমূহ দেখা যায় কিছু সংখ্যক রেখা দেখা যায় এই ধরনের কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন মান, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেনের মান কি দেখো, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন মান প্রাথমিক দিকে কি Z এর চেয়ে কম হয়, অর্থাৎ Z এর মান 1 এর চেয়ে, এই ক্ষেত্রে Z এর মান কত? Z এর মান 1 এর চেয়ে কম। আর এই যে হিলিয়াম, হাইড্রোজেন, এই ধরনের রেখাগুলো আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম রেখা আছে, এই ক্ষেত্রে Z এর মান কি 1 এর চেয়ে বেশি, Z এর মান 1 এর চেয়ে বেশি, অর্থাৎ Z তাহলে কি সংকোচনশীলতা গুণাঙ্ক। এখন Z এর মান যখন 1 হয় তাকে আদর্শ গ্যাস বলে, এবং Z এর মান যখন 1 এর চেয়ে বড় হয় অথবা 1 এর চেয়ে ছোট হয়, Z এর মান যখন 1 এর চেয়ে বড় হয় অথবা কি 1 এর চেয়ে ছোট হয়, তখন সেই সব গ্যাস সমূহকে বাস্তব গ্যাস বলা হয়, সেই সব গ্যাস সমূহকে বাস্তব গ্যাস সমূহ বলা হয়। এখন তোমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে এভাবে যে আদর্শ গ্যাস সমূহ Z এর বা সংকোচনশীলতা কত? এখন বাস্তব যেসব গ্যাসের সংকোচনশীলতা কম, এই ধরনের মনে করেন এখানে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন গ্যাস সমূহ আছে, সংকোচনশীলতা কি 1 এর চেয়ে কম, অর্থাৎ Z এর মান 1 এর চেয়ে কম। এই ধরনের গ্যাস সমূহ যাদের সংকোচনশীলতা বা Z এর মান কম, তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি থাকে, এবং
এইসব গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়। এই ধরনের গ্যাসকে সহজে কি করা যায়? তরলে পরিণত করা যায়। দেখে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এইসব গ্যাসের মান কি? পার্থক্যতা জেডের মান কি? সংকোচনশীলতা একের চেয়েও কম। এই ধরনের গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি থাকে। এই ধরনের গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়। অর্থাৎ গ্যাসকে যদি সহজে তরলে পরিণত করা যায়, গ্যাসকে যদি আমরা তাপমাত্রা কমাইতে থাকি এবং চাপ বৃদ্ধি করতে পারি, এক সময় দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রা আসে, সেই তাপমাত্রাকে বলা হয় সংকট তাপমাত্রা। কি তাপমাত্রাকে বলা হয়? সেই তাপমাত্রাকে বলা হয় সংকট তাপমাত্রা। এবং সংকট তাপমাত্রা গ্যাসে উপযুক্ত চাপ প্রয়োগ করলে গ্যাসটি কি তরলে পরিণত হয়। যেমন আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হলো, কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হলো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা কত? 31. সংকট তাপমাত্রা হলো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, আরেকটি ক্ষেত্রে দেখা যায় যে জেডের মান কত? কিছু সংখ্যক গ্যাস আছে জেডের মান হাইড্রোজেন, হিলিয়াম, এইসব গ্যাসের জেডের মান কি? প্রাচীন অবস্থা থেকে দেখো আদর্শ গ্যাসের দেখা দেখে দেখি উপরের দিকে চলে গেছে। তাহলে আমরা এই লেখচিত্র থেকে এটা কি করতে পারি? যেসব গ্যাসের মান একের চেয়ে বেশি, অর্থাৎ জেডের মান কত? একের চেয়ে বেশি, সেই সব গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুবই কম থাকে। ওইসব গ্যাসের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুবই কম থাকে। এই জন্য এই গ্যাসসমূহকে সহজে তরলে পরিণত করা যায়। এখন তোমাদেরকে অনেক সময় প্রশ্ন আছে, হাইড্রোজেন, হিলিয়ামকে সহজে তরলে পরিণত করা যায় না কেন? কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনকে সহজে তরলে কেন পরিণত করা যায় ব্যাখ্যা করা। তখন এই ব্যাখ্যাগুলো তোমাকে এভাবে দিতে হবে এবং সংকট তাপমাত্রা তোমাদেরকে এই ব্যাখ্যার মধ্যে আনতে হবে। সংকট তাপমাত্রা কি, সংকট তাপমাত্রা কি ব্যাখ্যা, এই সংখ্যাগুলো তোমাকে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এমাকা বক্ররেখা থেকে শিখলাম এমাকা আমরা 3 ধরনের রেখা পাই এবং 3 ধরনের রেখা। আর এই আরেকটা জিনিস আমরা দেখলাম সংকোচনশীলতা, গ্যাস সমূহের সংকোচনশীলতা বা Z=PV/nRT। আদর্শ গ্যাসের ক্ষেত্রে Z এর মান হয় সংকোচনশীলতা হয়, এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচন Z এর মান হয় একের চেয়ে বেশি হতে পারে, একের চেয়ে কম হতে পারে। এবং যেসব গ্যাসের Z এর মান একের চেয়ে কম, তার সংকোচনশীলতা কম, অর্থাৎ Z এর মান কম, কিন্তু তার আন্তঃআণবিক শক্তি বেশি, তাকে সহজে তরলে পরিণত করা যায়। আর যে কিছু গ্যাস আছে Z এর মান কি একের চেয়ে বেশি, সেসব গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায় না, সব গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। তাহলে আমরা এইটুকু জানতে পারলাম। এখন যাও আরেকটু প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরেকটি লেখচিত্রের দিকে খেয়াল করো। আমরা এমাকা বক্ররেখা থেকে কি দিয়েছিলাম? চাপ বনাম পিবি, যদি চাপের বিপরীতে যদি আমরা পিবি নিই তাহলে কি 3 ধরনের রেখা পাই। 3 ধরনের রেখা পাই। একটা হলো কি, এটা হলো আদর্শ গ্যাস রেখা, আর এটা হলো উপর থেকে নিচে যা, নিচ থেকে কি যা উপরে যা, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন বলো, এটা হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, এই রেখাগুলো। তাহলে এই লেখচিত্র হতে আমরা কি পাই দেখো। তাহলে আজকে এই লেখচিত্র হলে কি পাই? তাহলে এই রেখাটি কি কিসের রেখা প্রয়োগ করে? এই যে এই রেখাটা কি অক্ষের সমান্তরাল যে রেখাটা থাকে সেটি কিসের রেখা? সেটা হলো কি আদর্শ রেখা। এই রেখাটা হলো কি আদর্শ। আর এই গ্যাসগুলোকে কি বলা হয়? এই যে নিচ থেকে উপরে গেছে, আবার সরাসরি উপর থেকে গেছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হিলিয়াম আছে, এই গ্যাসসমূহ কি বলা হয়? এই গ্যাসসমূহ, ধন্যবাদ, এগুলোকে বলা হয় বাস্তব গ্যাস। এগুলো কি বলা হয়? বাস্তব গ্যাস। তাহলে আমরা কি বাস্তব গ্যাস এবং বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস সম্পর্কে আমরা জানলাম। এখন তোমাদের কাছে আরেকটা বড় প্রশ্ন হলো, যে প্রশ্নটা তোমাদের কাছে
এই প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন। প্রশ্নটা এভাবে থাকে যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ কি? বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ একটি সৃজনশীল প্রশ্ন, একটি বড় প্রশ্ন, এবং এটি একটি 4 নম্বর যা প্রশ্ন থাকে বিশ্লেষণমূলক প্রশ্ন হলো আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? প্রশ্নটা কি? আদর্শ আচরণ হতে প্রশ্নটা সবাই দেখো, পরীক্ষার মধ্যে প্রশ্নটা আছে এই বছর তোমাদের শর্ট সাজেশনের মধ্যে এটাও আছে। আদর্শ গ্যাসের আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ আলোচনা করো। প্রশ্নটা এভাবে, অনেক সময় তোমাদের কাছে প্রশ্নটা এভাবে থাকে, কোনো গ্যাসের নাম দেওয়া থাকবে না, মনে করে এটা হলো এ গ্যাস, এটা হলো বি, সি, ডি। তাহলে আমরা কিন্তু এখন কিন্তু এই ধরনের আমাদের জ্ঞানমূলক আমাদের কাছে লেখচিত্রটি কিন্তু একটা জ্ঞানমূলক। তোমাদের এটা থেকে লেখচিত্রটির দিকে তাকাইলেই তোমাদের কিন্তু বুঝতে হবে যে এটা হলো আদর্শ গ্যাস লেখা, আর এটি বি সি ডি হলো কি বাস্তব গ্যাস। এবং প্রশ্নটা এভাবে আসে অনেক সময়, কোশ্চেন 1, কোশ্চেন 2 যে প্রশ্নটা আছে, আচ্ছা উদ্দীপক এ গ্যাসের রেখা থেকে বি সি ডি ই রেখাগুলো বিচ্যুতির রেখাগুলো বিচ্যুতির কারণ বর্ণনা করো। এভাবে প্রশ্নটা আছে। এই প্রথম উত্তর কিন্তু একই, দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। এই যে কোশ্চেন 1 আর কোশ্চেন 2 অর্থাৎ প্রশ্নটা ভিন্ন ভিন্ন দ্বারা আসে, কিন্তু উত্তর কিন্তু একই। তাহলে এখন আমি তোমাদের কাছে আলোচনা করব অর্থাৎ আদর্শ গ্যাসের আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, অথবা এই যে গ্যাসের যে লেখচিত্র আছে, লেখচিত্র রেখা থেকে বি সি ডি গ্যাস সমূহের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। সবাই খাতা তুলো। এখন দেখো আমরা কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ জানি। আমরা কি আদর্শ গ্যাসের সমীকরণ জানি না? আদর্শ গ্যাসের সমীকরণটা কি জানো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের স্বীকার্য সময়ের মধ্যে আছে আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। গ্যাসের অনুসময়ের মধ্যে কি কোনো আকর্ষণ আর বিকর্ষণ নাই। এবং গ্যাসের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনা গ্যাসের আয়তন খুব নগণ্য, অর্থাৎ নগণ্য। এটা কি বলা হয়েছে? আদর্শ গ্যাসের সমীকরণে বলা হয়েছে এই যে ধরো মনে করে একটা গ্যাসাধার, এটা হলো কি একটা গ্যাসাধার। গ্যাসাধার কাকে বলে? যে স্থানে গ্যাস সমূহ রাখা হয় বা আবর্তন রাখা হয় তা গ্যাসাধার বলে। এখন মনে করে একটা গ্যাস আছে, যে এই যে বিশাল ধারাকার আদর্শ গ্যাসের স্বীকার্য সমূহকে বলা হয়েছে যে গ্যাসাধারের তুলনা। মনে করে এই যে একটা গ্যাসের অণু, এই বিশাল গ্যাসাধারে যে গ্যাস সমূহ রাখা হয় সেই গ্যাসাধারের তুলনায় একটি গ্যাসের আয়তন অতি নগণ্য। আয়তন কি বলছে? আয়তন নগণ্য। এটা হলো একটা স্বীকার্য। আরেকটি স্বীকার্যের মধ্যে বলা হয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে এই যে গ্যাস সমূহ আছে, মনে করে একটি গ্যাস আছে, গ্যাসের সময়ের মধ্যে কোনো আকর্ষণ এবং বিকর্ষণ নাই। এই যে একটা গ্যাসের অণু, এই যে একটা গ্যাসের অণু, এই যে একটা গ্যাসের অণু, গ্যাসের অণু সময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ গ্যাসের অণু সময়ের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ না। গ্যাসের অণু সময়ের মধ্যে যে গ্যাসাধারে যে গ্যাস সমূহ রয়েছে, গ্যাসের অণু সময়ের মধ্যে কোনো
আকর্ষণ আর বিকর্ষণ নেই। এই কথাটাকে বলা হয়েছে কিনা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসগুলি যেগুলো পিভি কার্বন সমীকরণ মেনে চলে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ক্ষেত্রে হলো ভুল। এই জন্য বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই আদর্শ গ্যাসের সমীকরণের মধ্যে তিনি দুটি ত্রুটি বা বিচ্যুতি লক্ষ্য করেন। ত্রুটি দুটি হলো কি আয়তন ত্রুটি। এক ত্রুটি কি, এক নম্বর ত্রুটি হলো কি আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি, সবাই দেখো খাতা, আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি। দুই নম্বর হলো চাপ ত্রুটি, চাপ ত্রুটি। আয়তন ত্রুটি আর কি হলো চাপ ত্রুটি। এই দুইটি তাহলে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের সমূহ বিচ্যুতির কারণে ত্রুটি পাটি দুইটি, একটা হলো আয়তন ত্রুটি আর একটা হলো চাপ ত্রুটি। এখন আমি যাই তোমাদের কাছে মূল প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন যাই। আয়তন ত্রুটিটা কি? আয়তন ত্রুটিটা কি? এখন তোমরা জানো গ্যাস সমূহ আছে, গ্যাসীয় পদার্থকে যদি নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োগ করা হয়, গ্যাস সমূহ আস্তে আস্তে কি হয়, গ্যাস সমূহ তরলে পরিণত হয়। তরল থেকে আস্তে আস্তে কি কঠিন হয়। আমরা জানি গ্যাসের সমূহ নির্দিষ্ট আকার নাই, আয়তন নাই, কিন্তু গ্যাস সমূহ যখন আস্তে আস্তে আমরা কি করি, গ্যাস সমূহকে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ প্রয়োগ করা হয়, তখন গ্যাস সমূহের মধ্যে কি নির্দিষ্ট আয়তন, তরলে কি নির্দিষ্ট আয়তন আছে। আবার যখন আমরা যখন কঠিন অবস্থা রূপান্তরিত করি তখন নির্দিষ্ট আকার আছে। যেমন আমরা জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প থেকে আমরা কি পানি করতে পারি, তরল লিকুইড, লিকুইড থেকে আমরা সলিড কি বরফ হইতে পারি, কিন্তু বরফের নির্দিষ্ট আকার আছে না, নির্দিষ্ট আয়তন দখল করে না। কিন্তু এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণে বলা হয়েছে কি, আদর্শ গ্যাসের স্বীকার্যের মধ্যে বলা হয়েছে গ্যাস সমূহের মধ্যে কোনো গ্যাসাদের তুলনা গ্যাসের আয়তন উত্তীর্ণ হবে না, একদম তারা কি করছে পরিহার করছে। এখানেই হলো এই জিনিসটা, তো আসলে কি পরিহার করা যাবে না। যখন আমরা দেখা যাক এই যে একটি গ্যাস আছে, এখন একটি বিশাল আয়তনের তুলনা, কিন্তু এই গ্যাসের তো একটা নির্দিষ্ট আয়তন আছে। মনে করো এই গ্যাসটির একটি আয়তন হলো, কারণ এখানে কি অসংখ্য গ্যাস আছে না, একটা গ্যাসাধারে কি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গ্যাসের অণু আছে, প্রত্যেকটি গ্যাসের কি নির্দিষ্ট আয়তন আছে না। তাহলে এই আয়তন হলো এনবি আয়তন। আমরা এন সংখ্যক গ্যাসের আয়তন যদি এনবি হয়, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটাকে যদি আমরা এই করি, তাহলে আমরা সংশোধন করতে হবে বি ইকুয়াল টু এনবি লিখতে হবে। তাহলে বাস্তব গ্যাস সময় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এই যে বি ইকুয়াল টু এনবি, অর্থাৎ এই যে গ্যাস সময় নির্দিষ্ট আয়তন একদম পরিহারযোগ্য না, একদম বাদ দেওয়া যাবে না, নগণ্য বলে একদম পরিহার করা যাবে না। একটি নির্দিষ্ট গ্যাস যে আয়তন সে দখল করে, সে অন্যান্য গ্যাস তো তাকে সে আয়তন দখল করতে পারবে না, সে মুক্ত বিচরণ করবে ওই আয়তন ব্যতীত। এই গ্যাসটা এখানে অবস্থান করতেছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যাসের অণু আছে, কিন্তু সমস্ত আয়তন সে বিচরণ করতে পারে, কিন্তু সে যদি এখানে যে স্টেট অবস্থা আছে তাকে তো সে পরিহার করা যাবে না। এইটাই হলো ত্রুটি। তাহলে আমাদের সংশোধন করতে হবে এই আদর্শ গ্যাসের সমীকরণ হতে বি ইকুয়াল টু এনবি লিখতে হবে, অর্থাৎ এন সংখ্যক গ্যাসের আয়তন আছে যা একদম পরিহারযোগ্য নয় বা নগণ্যযোগ্য না, যা আমরা পরিত্যাগ করতে পারি না। দ্বিতীয় ত্রুটিটা ত্রুটি হলো চাপ ত্রুটি। কি বলছে? চাপ ত্রুটি। তোমরা জানো আদর্শ গ্যাসের স্বীকার্যের সময় বলা হয়েছে গ্যাসের কোন সময়ের মধ্যে কোনো আকর্ষণ আর বিকর্ষণ নেই, কিন্তু বাস্তবে কি তাই না। গ্যাসের অনুসম্পদের মধ্যে কি আছে? আকর্ষণ আর বিকর্ষণ আছে। গ্যাসের অনুসম্পদের মধ্যে যদি আকর্ষণ আর বিকর্ষণ নাই থাকতো, গ্যাস সমূহকে যদি নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োগ করা, গ্যাস সমূহ আস্তে আস্তে কি করে তরলে পরিণত হইতে পারে এবং কাছাকাছি আসতে পারে। কাছাকাছি আসার পরে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সৃষ্টি হয়। এভাবে গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা থাকে এবং নিম্ন গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি স্টেবিলিটি আরো বাড়তে থাকে। বাড়ার পরে আস্তে আস্তে কি হয়ে যায়, সে তরল হওয়া, তরল থেকে সে কঠিন হওয়া। কিন্তু আদর্শ গ্যাসের শিকারে কি বলা হয়েছে? গ্যাসের অনুসন্ধানের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ। এটি আরেকটি ত্রুটি। এই জন্য ভ্যান ডার ওয়ালস এই ত্রুটিটি সংশোধন করে। তিনি বলছেন এই যে মনে করে একটা গ্যাসের অণু আছে, আরেকটি গ্যাসের অণু আছে, তিনি বলছেন এই গ্যাসের অনুসন্ধানের মধ্যে আকর্ষণ আছে। গ্যাসের অনুসন্ধানের মধ্যে কি আকর্ষণ এবং
বিকর্ষণ আছে, এই ভ্যান ডার ওয়ালস বলছেন। এখন হলো তিনি এটা সংশোধন কিভাবে করেন দেখো, তার গ্যাসের অণু সময়ের মধ্যে কি আছে, আকর্ষণ বিকর্ষণ আছে। এখন আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করার এখানে আকর্ষণটা আমরা জানি আকর্ষণ শক্তি সমান কি, আকর্ষণ আকর্ষণ শক্তি সমানুপাতিক হলো ঘনত্ব স্কয়ার, ঘনত্ব স্কয়ার। আকর্ষণ শক্তি কি ঘনত্ব স্কয়ারটা, আকর্ষণ শক্তি ঘনত্ব স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি আকর্ষণ আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি সমানুপাতিক ঘনত্ব কি n বাই v, n বাই v কি ঘনত্ব, স্কয়ার দিলে হয় কি ঘনত্ব স্কয়ার। এখন যদি আমরা এই আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি সমান সমান আমরা কি একটা সমানুপাতিক ধ্রুবক হলো n স্কয়ার বাই v স্কয়ার। অর্থাৎ এই আকর্ষণ শক্তিটা আমরা এখানে বলছি যে কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করা হয়, কিন্তু এই চাপটার মধ্যে কি করতে হয়, এই গ্যাসের মধ্যে যে কোনো গ্যাসের মধ্যে যে আমরা চাপ বা প্রেসার দিই তার মধ্যে কি থাকে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থাকে। তাহলে আমাদের সমীকরণটা চাপটা সংশোধন করতে হবে কি, চাপটা আছে তারপরে কি আমাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আছে, এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি সংশোধন করে, তাহলে কি কি জায়গাতে আমাদের কি যোগ করতে হবে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, পি পি সমান সমান পি যোগ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এ n স্কয়ার বাই v স্কয়ার। এ n স্কয়ার v স্কয়ার কিভাবে আসলো তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, v আর v সমান সমান আমরা লিখতে পারি n v ইকুয়াল টু n আর v। এটাই হলো কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা কি করতে প্রতিপাদক করতে ভ্যান ডার ওয়ালস, তার নাম অনুসারে এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে আজকে আমরা কি আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসসমূহের বিচ্যুতির কারণ বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস উনি কি করতেন, উনি বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ বিচ্যুতির কারণ দুটি কারণ, একটা হলো আয়তন সংশোধন করতে হবে আর একটা হলো চাপ সংশোধন করতে হবে। এবং আয়তন চাপ সংশোধন করে এখানে কিন্তু সব বইয়ের মধ্যে তোমাদের কিন্তু প্রশ্নটা উত্তরটা দেওয়া আছে, সব বইয়ের মধ্যে আছে, সব রাইটারের বইয়ের মধ্যে আছে। ওখান থেকে তোমরা বিস্তারিত করতে পারো, কারণ এটা 4 নম্বরের প্রশ্ন, তোমাদের একটু ব্যাখ্যামূলক একটু ভালো মতো দিতে হবে প্রশ্ন উত্তরটা। তাহলে এভাবে তিনি ভ্যান ডার ওয়ালস কি করছেন, আদর্শ গ্যাসের সমীকরণকে তিনি এভাবে সংশোধন করে ভ্যান ডার ওয়ালস তার নাম অনুসারে সমীকরণ হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আজকে যে পাঠটি ছিল আমাদের আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ এবং বাস্তব গ্যাস কি এবং বিজ্ঞানী আমাগার বক্ররেখা কি, বিজ্ঞানী আমাগার কয় ধরনের রেখা পায়, বক্ররেখা আবিষ্কার বিজ্ঞানী আমাকে আমরা কয় ধরনের রেখা পাই, এবং গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক কি, এবং গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক দ্বারা আমরা গ্যাসের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা নির্ণয় করতে পারি, গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নির্ণয় করতে পারি, এবং কোনটা সহজে ত্বরণে পরিণত হইব এটাও আমরা এই গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক থেকে আমরা জানতে পারি। ওকে, একটু বড় তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তাহলে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণকে বিচ্যুতির কারণ অর্থাৎ ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তোমাদের বাড়ির কাজ রইল, সবাই বাড়ির কাজ লেখা, আগামী ক্লাসে এইগুলো তোমাদের কি করব, আদর্শ গ্যাস সবাই লেখা, আদর্শ গ্যাস বাড়ির কাজ, বাড়ির কাজ, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস, বাস্তব এমাগা বক্ররেখা, এমাগা বক্ররেখা রেখা কি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করার মধ্যে তোমাদেরকে কি কয় ধরনের রেখা আছে সমান। 3 নম্বরের প্রশ্ন হলো সংকুচন, সংকুচন সংকুচনশীলতা গুণাঙ্ক, গুণাঙ্ক ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। 4 নম্বরের যে প্রশ্নটা বিষয় সৃজনশীল এবং প্রশ্ন বাস্তব আদর্শ আচরণ হতে আদর্শ গ্যাসের
আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ আলোচনা করো। আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতাত লেখা। আমি আবার বলে দিচ্ছি, বাড়ির কাজ। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কি? এমাদা বক্ররেখা কি ব্যাখ্যা করো। সংকোচনশীলতার গুণাঙ্ক কি ব্যাখ্যা করো। আদর্শ গ্যাসের আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ আলোচনা করো। এগুলো তোমাদের বাড়ির কাজ রইল। সব বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো উত্তর হবে এবং পরীক্ষার জন্য আজকে যে পড়াটা পড়ালাম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক অবজেক্টিভ কও, জ্ঞানমূলক কও, অনুধাবনমূলক কও এবং প্রয়োগমূলক কও, বিশ্লেষণমূলক কও। যে কোনো ভাবে এটা বোর্ড প্রশ্ন বিভিন্ন ভাবে বোর্ডের মধ্যে আসে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ভর্তি পরীক্ষা সময়ের মধ্যে বিভিন্ন ভাবে এই প্রশ্নগুলো আসে। আজকে ক্লাস আমার এই পর্যন্ত সমাপ্ত। তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে এই আহ্বান রেখে আজকে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।